দর্শক, ফুটবল বিশ্বকাপ তো শেষ, তবে তার রেশ যেন কাটছেই না। নানা বিষয় নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে। আগামীতে 64 দল আসলে ফুটবল বিশ্বকাপে খেলবে কিনা সেটি নিয়েও কিন্তু আমরা দেখছি ফুটবল যারা কর্তা ব্যক্তি রয়েছেন তাদের মধ্যেও আসলে বিভিন্ন ধরনের কিন্তু তর্ক বিতর্ক এবং নানা অসন্তোষের বিষয় আমরা লক্ষ্য করছি। এবং সামগ্রিক ফুটবল বিশ্বকাপ কেমন হলো এবং এই তর্ক বিতর্কের জায়গা নিয়ে আজকে আমাদের সঙ্গে কথা বলতে যুক্ত হচ্ছেন ফুটবল বিশ্লেষক হাবিবুর রহমান হাবিব। হাবিব, আমরা দেখতে পাচ্ছি হাবিব আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। হাবিব, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। হাবিব, আপনাকে একুশে টেলিভিশন স্পোর্টস প্লাস প্রোগ্রামে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। হাবিব, প্রথমেই আপনার কাছে জানতে চাই, এবারে আসলে যে ফাইনাল ম্যাচটি দেখলেন আর্জেন্টিনা বনাম স্পেন, কেমন দেখলেন আসলে? এটা তো এক পাশের ফাইনাল। আসলে মানে এই ধরনের খেলা তো আসলে ফুটবল ফ্যান মানে স্বাভাবিক ফুটবল ফ্যানরা আশা করে নাই। এটা একটা ডিসঅ্যাপয়েন্টিং ডিসপ্লে ছিল। বাট আর্জেন্টিনার পয়েন্ট অফ ভিউ থেকে আসলে তাদের জন্য স্যাটিসফ্যাক্টরি হওয়ার কথা, কারণ তারা আসলে শেষ 5টা টুর্নামেন্টের ফাইনালে আসছে এরকম। তো মানে এটা তাদের জন্য মানে মেজর ট্রফির ক্ষেত্রে এরকম হতেই পারে। আসলে ফাইনাল খেলাটাও অনেক বড় যোগ্যতা এবং আর্জেন্টিনায় তারা ওই ধরনের সংবর্ধনা এবং ওই ধরনের সম্মান পেয়েছে। আমাদের ফ্যানরা যেটা আশা করেনি যে 90 মিনিটসে একটা ওয়ান টার্গেট শট নিতে পারেনি, কিন্তু গোল খাওয়ার পরে আবার গোলের কাছাকাছি যায়। সো সবার হতাশা হচ্ছে তারা চাইলেই তো অ্যাটাকিং ফুটবলটা খেলতে পারতো। তো এই একটা জায়গা থেকে আছে। আর মাঠের বাইরের পলিটিক্স এবং অন্যান্য যে সমস্ত কথা আসছে, আমার মতে খেলাটা তো শেষ হয়ে গেছে, ফলাফলও নির্ধারিত হয়ে গেছে। এখন এইসব আলোচনা করে আসলে স্পেনের এই বিজয়টাকে আহ মানে কিছুটা ম্লান করার দরকার নেই। স্পেন ডিজার্ভিং চ্যাম্পিয়ন, তারা ওইভাবে ক্যাম্পেইনটা করে আসছে এবং তাদের রক্ষণ থেকে শুরু করে আক্রমণ ভাগ এবং মিডফিল্ড সব জায়গাতেই ওরা রাজত্ব করেছে। সো এই ধরনের অ্যান্সারলেস ফুটবল মডার্ন ফুটবলে যখন গার্দিওলার ভীষণ আসলো, টিকি টাকাটা যখন আসলো, দেখেন বার্সেলোনা বেসড এই ফুটবলটা এখন মডার্ন ফুটবলের ব্র্যান্ড হয়ে উঠেছে। সবাই এদিকেই শিফট করতে চাইছে এবং ক্যালকুলেটিভ ডেটার উপর ভিত্তি করে সবাই এমন ফুটবলই খেলতে চাচ্ছে যেখানে সবগুলি ডিপার্টমেন্ট আসলে একসাথে ডমিনেট করবে, ডমিনেটিং ফুটবল যাকে বলে আর কি। তো সেটার বিরুদ্ধে আসলে ডিফেন্সিভ ফুটবলের স্ট্র্যাটেজি যে সাকসেসফুল হবে না, এটা আর্জেন্টিনাকে দিয়েই গোটা বিশ্ব এখন বুঝে যাওয়ার কথা। কারণ আর্জেন্টিনাতে তো স্কোয়াডের ওইরকম ডেপথ ছিল, তারা চাইলে খেলতে পারতো। হাবিব, এই জায়গাতে আমি আপনাকে একটু থামাতে চাই, একটু বলতে চাই। আসলে আর্জেন্টিনাকে আসলে বলা যায় একরকম মেসি আসলে পরপর টেনে তুললেন ফাইনালের মঞ্চে। এবং নেক্সট আসলে আমরা দেখলাম যে লাস্ট তারা আসলে ইংল্যান্ডের সঙ্গে যেরকম ফাইট দিলেন, ডেফিনেটলি আর্জেন্টাইন ভক্তরা আশা করেছিলেন বা ফুটবল বিশ্ব আশা করেছিলেন হয়তো স্পেনের সঙ্গেও তেমন একটি ফাইট দেখব। তবে কেন আসলে ফাইনালে এই রকম খেলার কারণ কি আসলে আর্জেন্টিনার, আপনি কি বলবেন? বলতে ওই ফাইটের সময় আর্জেন্টিনার হাতে ছিল না। মানে ওই ফাইটের যেটুক সময় আর্জেন্টিনার দরকার ছিল, আর্জেন্টিনা কিন্তু পুরো ওয়ার্ল্ড কাপের স্ট্র্যাটেজি ছিল এরকম যে স্লো খেলবে, তারপরে হচ্ছে গিয়ে ফাস্ট খেলবে। তো যখনই তারা পিছাইছে বা সমতায় এসে গেছে অপোনেন্ট, তখন থেকে তারা আসলে খেলা শুরু করেছে। যেমন আপনি যদি একবারে কেপ ভার্দে ম্যাচ থেকে শুরু করেন, এবার নকআউট থেকে শুরু করে কোনোভাবেই আর কি মানে ফাইনাল পর্যন্ত কখনোই তারা নিজেদের সহজাত অ্যাটাকিং ফুটবলটা খেলেনি। তাদের এই স্ট্র্যাটেজির পিছনে কোচের দায়ও আছে, বা কোচ যে ভুল করেছিলেন তিনি আসলে প্রেস কনফারেন্সে এসে ফাইনালের পরে আই এম সরি দিয়েই শুরু করেছেন এবং কান্না আটকাতে পারেননি। উনি নিজেও হয়তো রিয়েলাইজ করেছেন যে উনি অনেক বড় ভুল করে ফেলেছেন। এই ধরনের টিম যেখানে মেসি আছে, সেটাকে এরকম ওভার ডিফেন্সিভ মুডে নিয়ে যাওয়ার কোনো মানে হয় না। তো ওই ব্যাপারটাই আমার মনে হয় যে এখানে ব্যবধান করে দিছে। কারণ স্পেন যদি এক্সট্রা টাইমের শুরুতেই গোল করে ফেলতো, হয়তো আর্জেন্টিনা এক্সট্রা টাইম শেষ হতে হতে আবার এক এক সমতায় চলে আসতো। কারণ আর্জেন্টিনা খুব কাছাকাছি চলে গেছে 10 ম্যান নিয়ে। আবার 11 ম্যান থাকলে হয়তো 15 মিনিট সময় অনেক যথেষ্ট হতে পারতো, কারণ আর্জেন্টিনা সেটা এই টুর্নামেন্টে কয়েকবার করে দেখিয়েছে। এবং পাউ কুবার্সির যেই সেভটা ছিল, মানে ক্রস ক্লিয়ারেন্সটা ছিল, সেটা এমিলিয়ানো মার্টিনেজের 123তম মিনিটের ওই সেভের চেয়ে কোনো অংশে কম না। তো আসলে স্পেন ফাইট করেছে, শিরোপার জন্য লড়াই করেছে এবং তরুণদেরকে বিশ্বাস করাটা স্পেনে, যেমন নিকো উইলিয়ামস বেঞ্চ থেকে এসে অ্যাসিস্ট করেছেন, তরুণদেরকে বিশ্বাস করাটা স্পেনের জন্য সাফল্যের মানদণ্ড হয়েছে। সেটা আমরা ইউরোতেও দেখতে পেয়েছি এবং ওয়ার্ল্ড কাপেও দেখতে পেয়েছি। কিন্তু আমরা বিশ্বকাপে যেই তরুণরা লিওনেল স্কালোনিকে 22-এর বিশ্বকাপ উপহার দিয়েছেন, তিনি 26-এ এসে সেই তরুণ ব্যাচটাকে বিশ্বাস করেননি। নিকো পাস, বার্কো, এরা বেঞ্চেই পচে মরেছে আসলে।
হাবিব ভাই, আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে ধরেন লাতিন আমেরিকার এইবার আর্জেন্টিনার মাধ্যমে বিরাট একটা সুযোগ ছিল যে আবারও বিশ্বকাপ পুনরুদ্ধার করার, সেটি আসলে হলো না। লাতিন ফুটবল আসলে কোন দিকে গেল, তাদের ফুটবলটা আসলে কোন দিকে আগালো? না, এখন ফুটবলে যারা মডার্ন স্পোর্টিং প্রজেক্ট রাখবে, মানে যারা হচ্ছে ওইভাবে চেষ্টা করবে যে ঠিক আছে আমরা স্পোর্টিং প্রজেক্টটাতে একটু মনোযোগ দিব এবং আমরা আমাদের মানে স্ট্রাকচার ঠিক রাখবো এবং মডার্ন ফুটবলের সাথে ফাইট করতে, ইউরোপিয়ান ফুটবলের সাথে ফাইট করতে ইউরোপিয়ান টেকনোলজিও আমরা আসলে ফলো করবো। লাতিন থেকে ট্যালেন্ট তো প্রচুর আছে, সে কোনো সন্দেহ নাই। ব্রাজিলেও প্রচুর ট্যালেন্ট জন্ম নেয়, আর্জেন্টিনায় প্রচুর ট্যালেন্ট জন্ম নেয় এবং লাতিনের অন্যান্য দেশের ট্যালেন্ট গুলোর পরিচর্যাও ব্রাজিলিয়ান এবং আর্জেন্টাইন লিগে প্রথমে শুরু হয়, তারপরে না ইউরোপে আসে। তো সেই ক্ষেত্রে আসলে টেকনোলজিগত সহায়তা নিতে হবে, নিজেদেরকে আরো উন্নত করতে হবে। যেমন ব্রাজিল আসলে আনচেলত্তিকে যে ম্যানেজার করেছেন, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আনচেলত্তি খুব বেশি সময় পাননি, তবে এবারের বিশ্বকাপে নরওয়ে ম্যাচ পর্যন্ত, এবং নরওয়ে ম্যাচেও ব্রাজিল ডমিনেটিং সাইড থেকেই হেরেছে আসলে। হয়তো ভাগ্য সহায় ছিল না বা পেনাল্টি মিসের ওই জায়গাটা থেকে, না হলে আমরা হয়তো আর্জেন্টিনা ব্রাজিলের সেমিও দেখতে পেতাম। তো ওই নরওয়ে ইউরোপিয়ান বাধাটায় টপকানো ব্রাজিলের জন্য চ্যালেঞ্জিং হয়ে উঠেছে এবং ইউরোপিয়ান কোচ এবং ইউরোপীয় স্টেজের সাফল্য পাওয়া কোচ দিয়ে হয়তো 2030 সালে একটা সম্ভাবনাময় স্কোয়াড এবং সম্ভাবনাময় শক্তি প্রদর্শন করতে পারে ব্রাজিল, সে আশা করতেই জি পারি আমরা। হাবিব, আরেকটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। আসলে গোল্ডেন বল নিয়ে এবার কিন্তু সবাই আশা করেছিলেন হয়তো সেটি মেসির হাতে উঠবে। তিনি, আমরা জানি, এবার আসলে যেভাবে যে পারফরমেন্স দেখালেন হয়তো হতে পারে তার শেষ বিশ্বকাপ, তবে সেটি রদ্রির হাতে উঠলো। এই ব্যাপারটা নিয়ে আসলে আপনি কি বলবেন? এই জিনিসটা যে শুধুমাত্র আমাকে অবাক করছে তা না, এটা গোটা পৃথিবীর যারা ফুটবল ফলো করে মানে সবাইকেই অবাক করছে। কারণ গোল্ডেন বলের যে ক্রাইটেরিয়া, সেটা নির্ধারিত হয় যে একজনের ইম্প্যাক্ট কতটুকু এবং তার দলের সাফল্যে সে কতটুকু অবদান রাখছে। এখন আপনি যদি স্পেনের ইম্প্যাক্টটা বিবেচনায় নিয়ে আসতে চান, তাহলে রড্রির পাশাপাশি আরো 7-8 জন পেয়ে যাবেন বিভিন্ন ক্যাটাগরিতে ডমিনেট করা। কিন্তু আপনি আর্জেন্টিনার ইম্প্যাক্ট যখন বিবেচনা করবেন, তখন আসলে মেসি ছাড়া আর কাউকেই আশেপাশে খুঁজে পাবেন না। সো মানে ওয়ার্ল্ড কাপের ইতিহাসের সবচেয়ে গ্রেটেস্ট ক্যারি জব মনে হয় এটাই ছিল। মানে আগের গুলো সব বাদ দিয়েও 14 এবং 22 যদি আমরা বাদও দেই, মেসি এইটা ছিল সবচেয়ে স্ট্রঙ্গার ক্যাম্পেইন, যেখানে তৃতীয় স্থান নির্ধারণের মতো অপ্রয়োজনীয় ম্যাচকে আপনি ওইভাবে কাউন্ট না করলে গোল্ডেন বুটটাও অ্যাকচুয়ালি মেসি জেতে। মানে ওই ম্যাচটা তো আসলে একটা অপ্রয়োজনীয় নকআউটের পরের নকআউট, তাই না? মানে দুইটা সেমিফাইনালে নকআউট হয়ে গেছে, তারপরে দুই 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 পরাজিত দল নিয়ে একটা ম্যাচ। তো সেইটার ইয়াতে গোল্ডেন বুটটা হাতছাড়া হয়। কিন্তু গোল্ডেন বুট গেলেও গোল্ডেন বলের যে ইম্প্যাক্ট, 8 গোল 4 অ্যাসিস্ট, এবং ওই 8টা গোল এবং 4 অ্যাসিস্ট কোন মুহূর্তে কোন মোমেন্টে কিভাবে আসছে, দলের তখন পরিস্থিতি কি ছিল, ওই গোলগুলোর গুরুত্ব এবং ইম্প্যাক্ট বিবেচনা করলে আসলে রড্রি আনডিজার্ভিং এটা আমি বলছি না, কিন্তু আসলে লিওনেল মেসির সাথে কোনোভাবেই রড্রির স্ট্যাট বা পারফরমেন্স কম্পারিজনে আসেই না। যে এই সো এটা জায়গাতে সবাইকে অবাক করেছে। আর এখানে ইউরোপিয়ান একটা ব্যাপার আছে, আপনাদের নিউজে একটু আগে বলেছেন যে সেফারিন ফিফার ফাইনাল ত্যাগ করেছেন, হ্যাঁ? তো ইউরোপিয়ান জার্নালিস্টরা এখানে 45% বা 40% 50%-এর উপরে থাকে, যারা ভোট জুরি বোর্ডের করে, যে ভোটের মাধ্যমেই তো গোল্ডেন বলটা আসে। তো এইখানে একটা ইম্প্যাক্ট হয়ে যেতে পারে, কারণ আর তাছাড়া গোটা দুনিয়া কিছু কিছু ন্যারেটিভ এবং মিডিয়া ট্রায়ালের কারণে আর্জেন্টিনার কিছুটা বিপক্ষে চলে গেছিল। মেসির ভদ্র ইমেজটা সামনে থাকার পরেও ধরেন আর্জেন্টিনা টিমের কিছু অ্যাগ্রেশন বা আদার্স কিছু কিছু ব্যাপার হচ্ছে মানুষের মন থেকে আসলে ওই ছায়াটা, মানে ওই আর্জেন্টিনার ছবিটা কিছুটা খারাপ হয়েছে। বিশেষ করে ফাইনাল জয়ের পর এমিলিয়ানো মার্টিনেজের গোল্ডেন গ্লাভস নিয়ে যে উদযাপনটা, হ্যাঁ, এবং টিম বাসে সেলিব্রেশনের সময় টিমমেটদের কিছু জেস্টার, এগুলোর কারণে হয়তো কিছু কিছু জার্নালিস্ট বা ওইটা, আমি মনে করি যে ক্ষোভের বহিঃপ্রকাশ থেকে আসলে পুরস্কারটা একটু ডিফারেন্ট চলে গেছে। বাট ক্রাইটেরিয়া ওয়াইজ যদি আপনি বিচার করতে হয়, তাহলে এই জি পুরস্কারটা হাবিব ভাই, আমরা আমরা আসলে বুঝতে পারছি এবং আমরা আমাদের প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে আসছি। আপনার কাছে একদম শেষ প্রশ্ন, এইবার আসলে এই ফুটবলটাকে আপনি কেমন দেখলেন? এইবার ফুটবল বিশ্বকাপ, প্লেয়ার টু ওয়াচ, ফুটবল আসলে কাদের দিকে গেল, কোন নেতৃত্ব আসলে ফুটবলকে এগিয়ে নিবে, সবকিছু মিলিয়ে আপনার কাছে একটু জানতে চাই। ফুটবলে ছোট ছোট দলও যে ভালো করতে পারে, প্রপার ট্রেনিং এবং ডেডিকেশন দিয়ে ছোট ছোট অনেক টিমও যে আসলে বড় স্টেজে এসে বড় বড় প্রতিপক্ষকে চোখ রাঙাতে পারে, যেমন কেপ ভার্দে, মিশর, এই টাইপের টিমগুলো আমাদের যে শিক্ষা দিয়ে গেছে, বা এই যে মরক্কো যেভাবে উত্থান হয়েছে, এরকম চিন্তা করলে আমরা আসলে ভাবতে পারি ভবিষ্যতে ফুটবলের জনপ্রিয়তাটা বাড়বে এবং আমাদের দেশ থেকেও ইনশাল্লাহ আমরা একদিন বিশ্বকাপ খেলার চেষ্টা করতে পারি। এবং আমাদের সেই
ইনফ্রাস্ট্রাকচার এবং সেই ধরনের সদিচ্ছা যদি তৈরি হয় আন্তর্জাতিক স্টেজে, আমরাও কোনোদিন কোনো বড় তখন আমাদের দেশে ব্রাজিল আর্জেন্টিনার পতাকা বেশি বেশি না লাগায় সেই বিশ্বকাপে হয়তো আমরা একযোগে ব্রাজিল আর্জেন্টিনার প্রতিপক্ষ না হয়ে একযোগে হয়তো বাংলাদেশের পতাকাটা সবচেয়ে বেশি জোরে উড়াতে পারবো ইনশাল্লাহ। জি হাবিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ।